আমাকে খুঁজছিলেন কেন? এই যে এটা নাও। এইটা কি? এটা একটা অনুষ্ঠানের দাওয়াতপত্র। আমি বিয়ে করতে যাচ্ছি। এই সব কি? এইটা কোনো খাবার হইলো নাকি? পান্তা ভাতের সাথে শুধু পেঁয়াজ, কাঁচা মরিচ কই, পানি কই? এসব নিশ্চয়ই রূপার কাজ। রূপা, এই রূপা, কি হয়েছে বাবা? তুমি এভাবে চিৎকার কেন করছো? কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা না তো কি? কতবার বলেছি ওই রূপাটা যেন আমারে সকালবেলার খাবারটা অন্তত না দেয়। আমার সারাটা দিন নষ্ট হয়। সকালের খাবার সবসময় তুই দিবি। আমি একটু ব্যস্ত ছিলাম বাবা, চুলে তেল দিচ্ছিলাম, তাই রূপাকে বলেছি আজ যেন ওই তোমাকে খাবারটা দেয়। বটে, দিয়েছে তো। কোনো মতে কিসের সাথে কি দিতে দৌড় দিছে। সারাদিন ঘরের খেয়ে কার বনের মোষ তাড়িয়ে বেড়ায় সেটা সৃষ্টিকর্তাই জানেন। ছি, এই কি হাল তোর? তুই মানুষ নাকি ভিখারি? বাবা, বলু কাকার গরুটা দৌড়ে পালিয়ে গিয়েছিল। কাকা অসুস্থ মানুষ, এই শরীর নিয়ে তো আর গরুর পেছনে ছুটতে পারবে না। তাই অভির কাছে খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম। তোমার খাবারটা ঠিক মতো দিতে পারিনি বাবা, তুমি রাগ করো না। তুমি বসো, আমি সুন্দর করে তোমায় খাবার সাজিয়ে দিচ্ছি। থাক, তার আর প্রয়োজন নাই। আমার খাওয়ার ইচ্ছেই মাটি হয়ে গেছে। তুই যা, তোর গরু তাড়া করগে। বাইরের লোকের সমস্যার দিকে তোর যত খেয়াল, নিজের ঘরের দিকে তো একটু খেয়াল রাখতে পারিস। আর কিছু না হোক, নিজের দিকে তো একটু খেয়াল রাখ। দেখ দেখ রিপাকে, তোর নিজেরই বোন, কি সুন্দর গুছানো, কি সুন্দর পরিপাটি, আর তুই একদম অগোছালো। বাবা, আর এমন হবে না। এখন থেকে আমি খুব পরিপাটি থাকারই চেষ্টা করব, ঘরের কাজও মন দিয়ে করব। আর করেছিস, তোর যে কি গতি হবে আমি কিছুই ভেবে পাই না। না আছে তোর গুণ, না আছে তোর রূপ। রূপাদি, রূপাদি, জলদি এসো। গরুটা গরুটা আবার ছুটে গেছে। হ্যাঁ, কি বলছিস? এত শক্ত করে বাঁধার পরও ব্যাটা ছুটলো কিভাবে? দাঁড়া, আমি আসছি। হায় রে, এই মেয়ের কি উপায় হবে? ওকে আমি কি করে বিয়ে দেব? এই মেয়ে আমার কি উপকারে আসবে? এত অবুঝ মানুষ কি করে যে হয়। আরে ছুটকি, কি হয়েছে? অমন ভেউ ভেউ করে কাঁদছিস কেন? বলতায় কামড়ে দিয়েছে নাকি? রূপাতি, একটা পেয়ারা পেরে দাও না গো। ঘরে খাবার মতো কিচ্ছুটি নেই, মা অসুস্থ, কিছুই রাখতে পারিনি। একটা পেয়ারা খেয়ে ভেবেছিলাম খিদেটা মেটাবো। বোকা মেয়ে, তোর খিদে পেয়েছে সেটা আমাকে বললেই তো হতো। আচ্ছা দাঁড়া, আমি তোকে এক্ষুনি পেয়ারা পেরে দিচ্ছি। আহ, আস্তে রূপাদি। এবার খুশি তো? রূপাদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। খিদে পেলে এরপর থেকে আমায় বলবি। যা, এখন বাড়ি যা, আমি গিয়ে ওবেলা কিছু রেঁধে দিয়ে আসবো। শুধু পেয়ারা খেয়ে তো আর পেট ভরবে না। সত্যি বলছো রূপাদি? তুমি সত্যি যাবে? হ্যাঁ, সত্যি যাবো।
এসব নাটক না করলে পারিস না? কি দরকার ছিল বানরের মতো গাছে লাফসাপ করলি যে? ওই মেয়েটা কি তোকে পয়সা দিয়েছে? নিজের দিকে তো তাকাস না, নিজেকে দেখেছিস আয়নায়? কেমন লাগছে তোকে? ও পেয়ারা খেতে পারবে, আমার কাছে এটাই ভালো লাগছে। তুই আমার অগোছালো অবস্থাটা দেখলি? মেয়েটা পেয়ারা পেয়েছে কতটা খুশি হয়েছে সেটা দেখলি না? আর তুই, তোর কি অবস্থা হয়েছে? নিজের ঠিক মতো খেয়াল রাখতে পারিস না, অন্যকে সাহায্য করে লাভ কি তোর? সবাই নিজের জন্য বাঁচে না রিপা, কেউ যদি একটু অন্যের জন্য বাঁচে তাতে ক্ষতি কি? তুই থাক তোর পরোপকার নিয়ে। আজ বাদরের মতো গাছে ঝুলবি, কাল গরুর পেছন পেছন ছুটবি। বাবার কথা তো একটুও ভাবতে পারিস নাকি? বাবা তোকে নিয়ে চিন্তায় অস্থির। ও সব ঠিক হয়ে যাবে, আমি তো খারাপ কিছু করছি না। বাবা একদিন ঠিক বুঝতে পারবে। রূপা, রিপা, তোরা এদিকে আয় দেখি। বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? গরুর গায়ে ধাক্কা দিয়েছে, ভাগ্য ভালো বেঁচে গেছে। আর একটু হলে যদি গায়ের ওপর দিয়ে গাড়ি চলে যেত তাহলে পিঠের হাড় পুরোটা ভাঙতো। কিন্তু আমি এখন কি করব? আমার নৌকা, আমি নৌকা চালাবো কি করে? আমার কাজের কি হবে? সংসার চলবে কি করে? আরে কাজের কথা পরে ভাবো দেখি, বেঁচে যে ফিরেছো এই বেশি। আমরা তো আছি বাবা, আমরাই কাজ শুরু করব। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমরাই নৌকা চালাবো। একদিন আমি চালাবো, একদিন রূপা চালাবে। না না, কি বলছিস? তোরা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েদেরও প্রয়োজনের সময় বড় হয়ে যেতে হয় বাবা। হ্যাঁ বাবা, তুমি ভেবো না, আমরা আছি তো। তুমি শুধু বিশ্রাম করে জলদি সেরে উঠো। বুঝলি রূপা, নৌকাটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করা প্রয়োজন, তাহলে যাত্রীরা বেশি টাকা দিতে রাজি হবে। তা হবে, কিন্তু নৌকা সাজাতে গোছাতে গেলে নৌকার অবস্থা কাহিল হয়ে পড়বে। এই নৌকা তো এত ধকলের নৌকা না, বুঝলি? হ্যাঁ বুঝেছি, এইরকম একজন গরিব যাত্রী উঠবে আর নামবে। বাবা যে কেন এমন নৌকা চালায়? শুধু বাবা না, এই তল্লাটির সবাই নৌকা প্রয়োজনেই চালায়। নৌকার চাকচিক্য দেখিয়ে কেউ পয়সা নেয় না। চাকচিক্য দেখিয়ে যদি 2 পয়সা বেশি পাওয়া যায় তাতে ক্ষতি কি? হলো ভালো মানুষের সি, আমাকে একটু পার করে নিয়ে যাবে? বোনের অসুখ, দেখতে যাচ্ছি। নিশ্চয়ই নিয়ে যাব, উঠে পড়ুন। এই নাও গো, বাড়িতে অসুখ বিসুখ চলছে, তোমাদের বেশি টাকা দিতে পারেনি। না না, কোনো সমস্যা নেই, যা পারেন তাই দেন। এইভাবে চলতে থাকলে কোনোদিন বেশি টাকা আয় করতেও পারবো না। জিনিসপত্রের অনেক দাম, এরপর বাবার অসুখ, তার ওষুধ লাগে। এই দুটো করে পয়সা নিলে কি করে হবে? এই 2 পয়সা করেই দেখবি অনেক টাকা হবে। আর আমরা বেশি ভাড়ার জন্য বসে থাকবো না, যাত্রী পেলেই রওনা করব, ন্যায্য ভাড়াটাই নেব। ন্যায্য ভাড়া তুই নিস, দোকানদার কি তোর কাছে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করছে? তা তো করছে না। অন্যের চিন্তা ভাবনা তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, আবার নিজের চিন্তা ভাবনা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই না হয় করি। এইভাবে হবে না, এইভাবে নৌকা চালালে পথে বসতে হবে। আচ্ছা, কি চাস তুই তাহলে? দেখি কি করতে পারি।
রিপাটাকে দেখছি না, সকাল সকাল কোথায় যে গেল? কি কেমন দেখালাম? এটা এটা তোর নৌকা? হ্যাঁ দাঁড়া, আমি যাত্রী নামিয়ে নি। এই নাও ভাড়া, আর এই নাও বকশিস। ধন্যবাদ আপনাকে। এইদিকে এলে আমার নৌকায় আবার উঠবেন কিন্তু। এদিকে তো গরিবদের এলাকা, আমার এই জায়গায় সেভাবে আসতে হয় না। আজ একটা কাজে আসতে হলো আর কি। বেশ, যদি প্রয়োজন পড়ে তোমার নৌকায় অবশ্যই আসবো। কিরে, কেমন দেখলি? কতগুলো টাকা ভাড়া দেখেছিস? আবার বকশিসও দিয়েছে। বড় লোকেদের কাজ কারবারই আলাদা। সে ঠিক আছে, কিন্তু তুই এই নৌকা কোথায় পেবি? মোড়ল হুজুরের নৌকা, আমি চাইতেই দিয়ে দিল। ভাড়ার কিছু অংশ অবশ্য তাকে দিতে হবে। অবশ্য আমি তো বড়লোক যাত্রী পারাপার করব। এক ধাক্কায় অনেক টাকা পেয়ে যাব দেখিস। তাহলে আমাদের নৌকার কি হবে? কেন, তুই চালাবি? দুজন দুই নৌকা চালালে অনেক বেশি লাভ হবে। অবশ্য আমি যেমন বড়লোক যাত্রী নেব আর যেমন টাকা আয় করব, তুই তো তার ধারে কাছেও যেতে পারবি না। হিস, বড় লোকেদের জীবনটা কত সুন্দর। আসুন আসুন, আরাম করে বসুন। এই মেয়ে, ঠিক মতো নৌকা চালাবে কিন্তু। নৌকা উল্টা পাল্টা চালালে 1 টাকাও দেব না। আপনি ভাববেন না, নিশ্চিন্তে নৌকায় বসুন। এইভাবে কেউ দাঁড়ায়? আর একটু হলেই আমার শাড়িটা পুরো ভিজে যেত। আমার এত দামি শাড়িটা নষ্ট হয়ে যেত। কিভাবে নৌকা চালাও তুমি? নৌকা ডুবাবে নাকি? আমি তো চেষ্টা করছি। চেষ্টা করছি মানে? না শিখেই নৌকা চালাতে এসেছো? তোমার সাহস তো কম নয়। এই যে আমার ভাড়াটা। 1 টাকাও ভাড়া দেব না। আগে নৌকা চালানো শিখে নাও, তারপর ভাড়া চাইতে এসো। কিন্তু এটা তো অন্যায়। 2 পয়সার মাঝির মেয়ে আবার ন্যায় অন্যায় শেখাচ্ছ? কত বড় সাহস! শাড়ি নষ্ট করার জন্যে আমি তোমার কাছ থেকে যে জরিমানা নেইনি, সেটার জন্যই কৃতজ্ঞ থাকো। যত সব। গরিব যাত্রীরা তো কখনো এমন খারাপ ব্যবহার করে না। এই নৌকা পারে যাবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই যাব, কিন্তু আপনি কি? আমি ওই পারে যাব। আজ অন্য কোনো নৌকা পেলাম না, তাই তোমার নৌকায় আমার ভরসা। আমিও তাই ভাবছি। আপনাদের মতো মানুষ তো এইদিকে আসার কথা না। আমি রুদ্র। আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, সব জায়গাতেই ঘুরে বেড়াই। আজ ঘুরতে ঘুরতে এদিক চলে এসেছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই অঞ্চলটা তো গরিব লোকেদের অঞ্চল। এটা আপনার ভালো লেগেছে? আরে হ্যাঁ, কেন লাগবে না? সব জায়গাতেই মজার ব্যাপার হয়, সব জায়গায় আলাদা আলাদা সৌন্দর্য থাকে। আমার খুব ভালো লেগেছে। তা তোমার নৌকা কোন দিকের? জি, এই দিকেরই। তাই নাকি? বাড়িতে কে কে আছেন তোমার? আমার বাবা আর এক বোন আছে। বাহ, সুখী পরিবার। আকাশের অবস্থা তো ভালো ঠেকছে না। আমরা এখন কি করব?
চিন্তা করবেন না, আমি নৌকা তীরে ফেরাচ্ছি। আকাশ শান্ত হলে আবার রওনা দেব। বাঁচাও, আমাকে বাঁচাও। আপনি আপনি শান্ত হন, অস্থির হবেন না, আমি আসছি। আমি যা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আজই আমার শেষ দিন। তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেললে। আপনি ডুবতে বসেছেন আর আমি নৌকায় বসে তা দেখবো? এটা কি কখনো হয়? আরে তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। কিরে, তোকে না বলেছিলাম আমার জন্য চন্দন আর গোলাপ ফুলের পাপড়ি বেটে রাখতে? কোথায় ওগুলো? আমি সময় পাইনি রে, তুই খেয়ে নে, আমি এক্ষুনি বেটে দিচ্ছি। আমি খাবো না, খেয়েই এসেছি। আর আমার হাতে এত সময় নেই যে তোর জন্যে বসে থাকবো। সে কি, কোথা থেকে খেয়ে এসেছিস? সেটা জেনে তুই কি করবি? এইসব বাসি পচা পান্তা খাইনি, ভালো ভালো খাবারই খেয়েছি। ওগুলো খেলে এসব বাসি পচা খাবার আমার মুখে রোসে না। এখন আবার কোথায় যাচ্ছিস? কাজে বেরোচ্ছি। রেপাটা কিসের পাল্লায় পড়েছে কে বলবে? বাহ, ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম। আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন কেন? এই যে এটা নাও। এইটা কি? এটা একটা অনুষ্ঠানের দাওয়াতপত্র। আমি বিয়ে করতে যাচ্ছি, আর তার আগে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। তুমি কিন্তু অবশ্যই তোমার বাবা আর তোমার বোনকে নিয়ে আসবে। আমরা আপনার বাড়ির অনুষ্ঠানে যাব? হ্যাঁ, অবশ্যই যাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো বলে কথা, আর আমার বিশেষ দিনে তুমি থাকবে না। আর রনিতাকে দেখলে তোমার খুব ভালো লাগবে। ও অনেক বড় লোকের মেয়ে জানো, কিন্তু ওর মনে কোনো অহংকার নেই। তুমি অনুষ্ঠানে এসো কিন্তু। এত বড় বাড়িতে তোর দাওয়াত? হ্যাঁ বাবা, রুদ্র সাহেব খুব ভালো মানুষ। তুমি চলো, ভেতরে চলো। আরে তোমরা চলে এসেছো, এসো এসো। দাঁড়াও, আগে আমার হবু স্ত্রীর সাথে দেখা করো, তারপর তার পরিচয় করিয়ে দিই। রনিতা, রনিতা, একবার এসো দেখি। এই যে রনিতা, আমার হবু স্ত্রী। রনিতা, তোমাকে যে মাঝি কন্যার কথা বলেছিলাম না, এই যে সেই মাঝি কন্যা আর তার বাবা। মেয়েটা বড় ভালো মেয়ে। ও খুব ভালো। আমি একটু ওদিকে যাই, কতগুলো গরিব বাচ্চা এসেছে, ওদের খেতে দিতে হবে। এই এই দেখেছো, রনিতা সারা দিন লোকের উপকার কিভাবে করবে সেই চেষ্টাই করে। জানো, ও এক গরিব মাঝিকে সাহায্য করার জন্য নদীতে নৌকা চালায়। আমি তো শুনে খুব অবাক হয়েছিলাম। সেই থেকে আমার ওকে খুব ভালো লেগে যায়। এ কি রূপা, তুমি কাঁদছো? না, চোখে কি যেন পড়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। চল মা, আমরা বরং চলেই যাই। এই বাড়ির খাবার আমার গলা দিয়ে আর নামবে না। আমার মেয়ে এক মিথ্যা পরিচয়ে এই বাড়িতে জায়গা করে নিতে চাইছে,
এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলাম না কেন? ছি বাবা, এভাবে পড়ো না। তোমার তো কোনো দোষ নেই বাবা। চল মা, আমরা চলেই যাই। হ্যাঁ বাবা, চলো। রুদ্ররণিতার দুনিয়ায় আমাদের কোনো জায়গা নেই বাবা। কি হলো রনিতা, তুমি খাচ্ছ না কেন? না মানে, একটু পান্তা ভাত হবে, পেঁয়াজ কাঁচামরিচ চটকে সর্ষের তেল মাখিয়ে খেতাম। কি বলছো তুমি এসব? ভিখিরি বাড়ির মেয়েদের মতো কেন কথা বলছো? ওসব খাবার আমাদের বাড়ির কাজের লোকেরাও খায় না। হ্যাঁ, তুমি আবার এসব নোংরা খাওয়া শিখলে কোথা থেকে? তুই তুই এখানে কি চাস? আমি ভুল করেছি রূপা, কিন্তু বিশ্বাস কর, আমার করার কিছুই ছিল না। আমি মোড়লের নৌকার ভাড়া ঠিক মতো তুলতে পারিনি, প্রতিদিন ভাড়া ঠিক মতো দিতেও পারতাম না। এরপর সাজানোর জন্যে মোড়লের নৌকার অনেক ক্ষতি হয়েছে, আর সেই ক্ষতিপূরণও দিতে হবে। এইদিকে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পরিচয় গোপন করে বড়লোকের ছেলে পটালে আমার অনেক সুবিধা হবে। রুদ্রের জন্যে তখন সাজগোজ করে বেরুতাম, বড়লোকের মেয়ের মিথ্যে পরিচয় দিয়েছিলাম। কিন্তু কিন্তু কি, এখন এখানে কেন এসেছিস? আমি বুঝে গেছি, ওটা আমার জায়গা না। ওই বড়লোকের সলমলে জগৎ আমার জন্যে না। মিথ্যে পরিচয়ে আমি বেশি দিন ওখানে টিকতেও পারবো না। এই রিপা, তোকে আজ বাগে পেয়েছি। আমার নৌকার ভাড়া তো ঠিক মতো দিস না, আবার নৌকা সাজিয়ে নৌকার 12টা বাজিয়েছিস। দেব, আমার ক্ষতিপূরণ দেব। মোড়ল হুজুর, আমাকে একটু সময় দিন। আর কোনো সময় টময় দিতে পারবো না, অনেক অপেক্ষা করেছি আমি। একটু দাঁড়ান মোড়ল হুজুর। এখানে বেশ কিছু টাকা আছে, আশা করি আপনার ক্ষতিপূরণ হয়েই যাবে। আর যদি না হয়, আমি কাজ করি বাকি টাকা শোধ করে দেব। কিন্তু রিপাকে দয়া করে কিচ্ছু বলবেন না হুজুর। ঠিক আছে, তবে বাকি টাকাগুলো জলদি দিয়ে দিবি। আজ তুই না থাকলে সে আমার কি হতো? থাক, হয়েছে। আমি কিছু অল্প টাকা জমিয়েছিলাম, ভেবেছিলাম কিছু ভালো সাজ পোশাক কিনবো। এখন দেখছি সেগুলোর তেমন কোনো প্রয়োজন নেই। আমি নৌকা চালিয়ে তোকে ভালো কাপড় চোপড় কিনে দেব রূপা। থাক, হয়েছে। আমি এমনিতেই সুন্দর। তা অবশ্য ঠিক, সুন্দর চেহারার চাইতে সুন্দর মন থাকা বেশি প্রয়োজন। এখন যা, হাত মুখ ধুই আয়, জলদি খেতে চল। তার আগে বাবার কাছে ক্ষমা চা, বাবা মনে খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। তোর এই কুঁড়ে ঘর বাঁচাতে যদি তোর মরতে ইচ্ছে হয়, তাহলে আমিও তোর সেই আশা পূরণ করব। রোমা, ও রোমা, একবার ঘরের বাইরে এসে দেখে যাও, আজ প্রকৃতি কি অপূর্ব সাজে সেজেছে। কি হয়েছে? এত ভোরে এভাবে ডাকছো কেন? দেখো, আজ আকাশটা কি পরিষ্কার, সূর্যোদয়ের আভা নদীর বুকে প্রতিফলিত হচ্ছে। মনে হচ্ছে নদীমা যেন সোনা দিয়ে গা ধুয়ে নিচ্ছেন। তোমার চোখ সব সময় সুন্দরের খোঁজ করে। আমাদের ঘরের চাল দিয়ে আকাশ দেখা যায়, নুন আনতে পান্তা ফুরোয়, অথচ তুমি এই অভাবের মাঝেও উৎসব খুঁজে পাও। রমা, মানুষ ভাবে অঢেল অর্থ আর বিশাল অট্টালিকাই বোধহয় সুখের চাবিকাঠি, কিন্তু তারা জানে না, দিনের শেষে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরি এবং তোমাদের দুজনের এই হাসি দেখি, তখন রাজপ্রাসাদের সুখও এর কাছে তুচ্ছ মনে হয়। আমাদের এই কুঁড়ে ঘরটিই আমার কাছে স্বর্গ। তবে তোমার কথা ঠিক, অভাব আমাদের নিত্যদিনের সঙ্গী হতে পারে, কিন্তু আমরা পরিবারের সবাই একসাথে আছি, এটা সবথেকে বড় সুখের কথা।
বাবা বাবা, আজ কি তুমি আমাকে বড় মাছ ধরে দেবে? আজ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে বাবা। দেখি রে মা, সৃষ্টিকর্তা কি ভাগ্যে রেখেছেন। তবে তুই যখন আবদার করেছিস তখন দেখবি বড় কোনো মাছ আজ আমার জালে ধরা দেবে। ওগো, তুমি আর দেরি করো না, বেলা বাড়ছে। তুমি বেরিয়ে পড়ো, ঘরে বেশি চাল নেই। আজ যদি মাছ বিক্রি না করো তবে রাতের চিন্তা শুরু হবে। রমা, কেন দুশ্চিন্তা করো? যে সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আহারের সংস্থানও করে রেখেছেন। বিশ্বাস রাখো, আমাদের তিনি উপোস রাখবেন না। আমি জানি তোমার এই অটল বিশ্বাসই তো আমার শক্তি। রান্নাঘরে সামান্য কিছু চাল আছে, আমি তাই দিয়েই সকালে আমাদের জন্য ফেনা ভাত বসিয়ে দিয়েছি। কষ্ট হলেও আমাদের এই একত্রে থাকাটাই তো পরম পাওয়া। একদম ঠিক বলেছ। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনটা অনেক বড়, আর সেই মনের আনন্দই আমাদের এই ছোট্ট ঘরটিকে পূর্ণ করে রাখব। মা, বাবা, তোমরা কথা বলা বন্ধ করো তো। বাবা, তুমি তাড়াতাড়ি চলো, দেরি করলে মাছ পাবে না। হ্যাঁ রে মা, আমি গেলাম। সত্যি অনেক দেরি হয়ে গেছে। তুই তোর মায়ের সাথে থাক মা, আমি তাড়াতাড়ি ফিরব। কি গো গোপাল, আজ জালের দড়ি ছিঁড়েছে নাকি ভাগ্যের দড়ি? সারাদিনই তো খেটে মরো, কিন্তু তোমার এই জীর্ণ দশা তো বদলাচ্ছে না। আসুন মহেশবাবু, গরিবের ঘরে আপনার পায়ের ধুলো পড়ল, এটা আমাদের ভাগ্য। তবে ভাগ্যের কথা বলছেন, আমরা তো এই অভাবের মাঝেই শান্তিতে আছি। শান্তি? এই নড়বড়ে বাঁশের খুঁটি আর ফুটো চালের নিচে শান্তি খুঁজে পাও? অবাক করলে আমায়। দেখো গোপাল, আমি কোনো ঘুরিয়ে কথা বলা পছন্দ করি না। তোমার এই পৈতৃক ভিটেটা নদীর ঠিক গা ঘেঁষে, পাশে আমার জমি। আমি চাই এখানে একটি বাগান বাড়ি বানাতে। অনেকদিন ধরেই তো বলছি তোমাকে ভালো দাম দেবো, জায়গাটা ছেড়ে দাও। কিন্তু মহেশবাবু, এই এক চিলতে জমি ছাড়া আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এটিই আমাদের একমাত্র আশ্রয়। আরে বাবা, আমি তো আর কেড়ে নিচ্ছি না। আমি বলছি, এই ভাঙাচড়া কুড়ে ঘরে পড়ে থেকে কি লাভ? জমিটা আমার নামে লিখে দাও। বিনিময়ে আমি তোমায় এককালীন অনেক টাকা দেব। সেই টাকা দিয়ে অন্য কোথাও গিয়ে একটা পাকা বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবে। মহেশবাবু, আপনি টাকার অঙ্ক দিয়ে সব বিচার করছেন, কিন্তু জীবনের সব হিসেব কি টাকায় মেলে? এই ঘরটি কেবল খড় আর বাঁশের কাঠামো নয়, এর প্রতিটি কোণায় আমার বাবার স্মৃতি মিশে আছে। আমার মেয়ে রানী এই উঠোনেই প্রথম হাঁটতে শিখেছে। আবেগের কথা রাখো গোপাল, স্মৃতি দিয়ে কি পেট ভরে? রানী বড় হচ্ছে, তার ভবিষ্যতের কথা ভাবো। এই জঙ্গল আর নদীর পাড়ে পড়ে থাকলে মেয়েটা কোনোদিন আলোর মুখ দেখবে না। আমার প্রস্তাবটা ভেবে দেখো, এটি তোমার ভাগ্য বদলের সুযোগ। মহেশবাবু, আপনি সুখের যে সংজ্ঞা দিচ্ছেন তার সাথে আমার মতের মিল নেই। শান্তি টাকার দলিলে থাকে না, শান্তি থাকে স্মৃতিতে আর হৃদয়ের ভালোবাসায়। অনেক বড় বড় কথা বলতে শিখেছো দেখছি। মনে রেখো গোপাল, এই গ্রামের মানুষের ভাগ্য আমার আঙুলের ডগায় নাচে। আমি চাইলে তোমাদের এই তাসের ঘর মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারি। আমার প্রস্তাবে রাজি না হলে পস্তাতে হবে। আপনি ধনী হতে পারেন, কিন্তু কারো শান্তি কেড়ে নেওয়ার অধিকার আপনার নেই। ভালোয় ভালোয় কথা শুনতে চাইলে না তো? ঠিক আছে, তবে তৈরি থেকো। মহেশবাবু যা একবার পেতে চায় তা সে কেড়ে নিতেও জানে। গোপাল, ও গোপাল, ঘরে আছিস? কে? বিমল, এ রাতে কি ব্যাপার? আয়, ভেতরে আয়। আমি খুব জরুরি একটা কথা বলতে এসেছি রে। মহেশবাবুর কাছারি ঘর থেকে খবর শুনে এলাম। কি হয়েছে বিমল ভাই? বৌদি, মহেশবাবু লোকটা যতটা খারাপ আমরা ভেবেছিলাম সে আসলে তার চেয়েও ভয়ঙ্কর। সে আজ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ষড়যন্ত্র করছিল। সে ঠিক করেছে গ্রামের বাজারে কেউ যেন গোপালের মাছ না কেনে সেই ব্যবস্থা করবে। এমনকি যে ঘাটে ও জাল ফেলে সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। গোপাল, সাবধানে থাকিস। মহেশবাবু খুব নিচু মনের মানুষ, সে তোকে বিপদে ফেলার ষড়যন্ত্র করছে। ওগো, এখন আমাদের কি হবে? বাজারে মাছ বিক্রি করতে না পারলে আমরা খাবো কি? পৃথিবীতে কি ন্যায় অন্যায়ের বিচার বলে কিছু নেই? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন আমি মাথা নত করব? ভাই, আদর্শ দিয়ে পেট ভরে না। মহেশবাবুর হাতে ক্ষমতা আছে, অর্থ আছে। সে গ্রামের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তোর বিরুদ্ধে উস্কে দেবে। তুই একা কতদূর লড়বি? শোন বিমল, যার মনে পাপ আছে তার ভয় কেবল তার জন্য। সততা থাকলে তার ভয় কিসের? মহেশবাবু বড়জোর আমার জীবিকা বন্ধ করতে পারেন, কিন্তু আমার মনোবল তো কেড়ে নিতে পারবেন না। নদীমা কাউকে কোনোদিন উপোস রাখেন না। আজ না হোক কাল সত্যের জয় হবেই। কিন্তু ওনারা যদি আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়, যদি আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়? রমা,
যতক্ষণ আমরা একে অপরের হাত ধরে আছি ততক্ষণ কোনো ঝড়ে আমাদের এই কুড়ে ঘর ভেঙে পড়বে না। আর বিমল, তুই আমার বন্ধু হয়ে বিপদে পাশে এসে দাঁড়িয়েছিস, এটাই আমার বড় প্রাপ্তি। তোর এই মনের জোর দেখলে অবাক হতে হয় গোপাল। আমি সবসময় তোর পাশে আছি, কোনো বিপদ দেখলে আবার আসবো, তবে তুই কিন্তু একা কোথাও যাস না। হ্যাঁ রে বন্ধু, তুই চিন্তা করিস না। আমি তাহলে এখন গেলাম। ঠিক আছে, সাবধানে যাস। শোনো সবাই, তোমরা জানো আমি সবসময় এই গ্রামের উন্নতি আর শান্তি চেয়েছি, কিন্তু কিছু মানুষ আছে যারা অহংকারে অন্ধ হয়ে সমাজের নিয়ম ভাঙতে চায়। এই যেমন ধরো আমাদের জেলে পাড়ার গোপাল। বাবু, গোপাল তো শান্ত স্বভাবের মানুষ, ও তো কোনোদিন কারো সাথে বিবাদে জড়ায় না। ও আবার কি করলো? তাই তো, গোপাল তো খুব ভালো মানুষ, সবার সাথে কত সুন্দর হেসে কথা বলে, কারো সাথে ওর কোনো ঝামেলা নেই। সেই ছোটবেলা থেকে ওকে দেখছি। শান্ত স্বভাবের আড়ালে সে যে কত বড় অবাধ্য তা তোমরা কি জানো? আমি তাকে ভালো প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমার মুখের ওপর কথা বলেছে। মনে রাখবে, এই গ্রামের শান্তি বজায় রাখার দায়িত্ব আমার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে গোপাল আর তার পরিবারের সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না। যে আমার অবাধ্য হবে, এই গ্রামে তার কোনো স্থান হবে না। গোপালকে সবাই বর্জন করো। কিন্তু বাবু, ও মাছ বিক্রি করতে না পারলে খাবে কি? ওর পরিবার তো না খেয়ে মরবে। ওটা তার কর্মের ফল। কেউ যদি তাকে এক মুঠো চাল দেয় বা তার থেকে 1 পয়সার মাছ কেনে, তবে তাকেও গোপালের মতো একই দশা ভোগ করতে হবে। মনে রেখো, আমার শাসনের বাইরে যাওয়ার সাহস এই গ্রামে কারও নেই। এ আপনি কি বলছেন মহেশবাবু? এটা তো কোনো বিচার নয়, এ তো স্পষ্ট জুলুম। গোপাল নিজের ভিটে ছাড়তে চায় না, এটা কি তার অপরাধ? নিজের পৈতৃক সম্পদ রক্ষা করা কি অহংকার? বিমল, তোমার তেজ তো দেখছি ইদানিং খুব বেড়ে গেছে। ভুলে যেও না, তোমার বাবার আমলের ঋণ আজও আমার খাতায় তোলা আছে। বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও ভিটে হারা হতে হবে। ঋণ আমি শোধ করে দেব মহেশবাবু, কিন্তু আপনার এই অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না। আপনারা সবাই চুপ করে আছেন কেন? আজ গোপাল একা, কাল আপনাদের ওপরও এমন বিপদ আসতে পারে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে একজন নিরপরাধ মানুষের অন্ন কেড়ে নেওয়া কোনো মানুষের কাজ হতে পারে না। চুপ করো বিমল। তুমি যদি গোপালের পক্ষ নিয়ে আর একটিও কথা বলো, তবে আজ থেকে তোমাকেও এক ঘরে করা হবে। গ্রামের লোক, তোমরা কি বলো? তোমরা কি আমার অবাধ্য হতে চাও? আজ ক্ষমতার দাপকে আপনি সবাইকে চুপ করিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু সত্যকে কি চাপা দিয়ে রাখা যায়? ক্ষমতার দম্ভে আপনি ভুলে গেছেন যে ওপরওয়ালা বলে একজন আছেন। আপনার এই অন্যায়ের বিচার সে একদিন অবশ্যই করবেন। সেদিন আপনার এই অর্থ আর দালান আপনাকে রক্ষা করতে পারবে না। শুনে রাখো সৃষ্টিকর্তা, গরিবের কথা শোনে না বিমল। টাকা আর ক্ষমতা থাকলে সৃষ্টিকর্তাকেও কেনা যায়। যাও, এখন নিজের পথ দেখো, আর খবরদার, গোপালের ছায়া যেন কেউ মারাবে না। শুধুমাত্র গরিব হয়েছি বলে কি অন্যায়ের কাছে মাথা নত করতে হবে বিমল? তুই বল। মহেশবাবু চক্রান্ত করে তোদের ভাতে মারার ফোন দিয়ে এঁটেছেন। আমি আজ অন্ধকারে লুকিয়ে কিছু চাল ডাল আর সবজি নিয়ে এসেছি। কাল সকালে এগুলো দিয়ে রানীকে রেঁধে দিস। ছোট বাচ্চাটা না খেয়ে কিভাবে থাকবে? বিমল, তুই যা করছিস, তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। কিন্তু ভাই, অন্যের দয়ায় কতদিন চলবো? আমার শরীরটা তো এখনো সচল, অথচ মহেশবাবুর ভয়ে আমি কর্মহীন হয়ে পড়েছি। তুই এই অন্ধকারে আমার কাছে এসেছিস, যদি কেউ দেখে ফেলে তবে তো তোরও বিপদ হবে। মহেশবাবু তো গ্রামের কাউকে আমাদের ছায়া মারাতেও নিষেধ করেছেন। প্রথম কথা, এটা দয়া নয়, এটা আমার কর্তব্য, কারণ তুই আমার বন্ধু। আর মহেশবাবুর জানার কথা বলছিস, সে আমি সাবধানে এসেছি, কেউ দেখেনি আমাকে। তুই চিন্তা করিস না। বিমল ভাই, আপনি আজ আমাদের জন্য যা করলেন, সত্যি এমন রক্তের সম্পর্কের মানুষও করে না। বসুন ভাই, আপনার জন্য একটু বাদশা আর মুড়ি আনি। হ্যাঁ রমা, বিমলকে একটু কিছু খেতে দাও। ভাই বিমল, এই সামান্য জল আর বাতাসাটুকু মুখে দিন। আমাদের কাছে এর বেশি কিছু দেওয়ার নেই। এক ঘরে হয়ে যাওয়ার পর থেকে কেউ আমাদের দিকে ফিরেও তাকায়নি। আপনি কেবল এসেছেন। বৌদি, এভাবে কেন বলছেন? বড় অট্টালিকায় রূপোর থালায় অনেক পদের খাবার পরিবেশন করা হয় ঠিকই, কিন্তু সেখানে এমন আন্তরিকতা পাওয়া যায় না। আপনাদের এই ভালোবাসা দেখলে মনে হয় আসল সম্পদ তো এই কুড়ে ঘরই। টাকা দিয়ে বিলাসিতা কেনা যায়, কিন্তু এমন স্বর্গীয় শান্তি কেনা যায় না। হ্যাঁ রে বিমল, একদম ঠিক বলেছিস। আমিও তাই ভাবি। হৃদয়ে ভালোবাসা আর পরিবারের সবাই এক হয়ে থাকলে যে শান্তি আর সুখ মেলে, তা কোটি টাকার অট্টালিকাতে পাওয়া যায় না। কিন্তু আমি এখন আমার মেয়ে বউয়ের মুখে খাবার কিভাবে তুলে দেব, তাই তো ভেবে পাচ্ছি না। সব হবে।
ধৈর্য হারাস না বন্ধু, তুই এমনিতে অনেক বেশি সাহসী আর ধৈর্যশীল। আমি জানি নিশ্চয়ই তুই পারবি, নিশ্চয়ই তুই পারবি। আচ্ছা, আমি তাহলে এখন চললাম, রাত বাড়ছে, কেউ দেখে ফেললে আবার হিতে বিপরীত হবে। সাবধানে থাকিস। রমা, আজ নদীমা যেন আমায় চিনতেই পারলেন না। সকাল থেকে কতবার যে জাল ফেললাম, কিন্তু প্রতিবারই শুধু আগাছা আর কাদা উঠে এলো। মনে হচ্ছে মহেশবাবুর মতোই শত্রুতা ভাগ্য আমার সাথে করছে। তুমি নিজের ওপর দোষ দিও না। প্রতিকূল প্রকৃতি আর মানুষের শত্রুতা, এই দুইয়ের মাঝে একলা মানুষ কতটা আর লড়বে। 3 দিন হতে চলল ঘরে চাল নেই। মেয়েটা সকাল থেকে শুধু জল খেয়ে একটু ভাতের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। আমি কি তবে ব্যর্থ বাবা রমা? আমার চোখের সামনে আমার পরিবার শুকিয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। বাজারের কোনো দোকানদার আমাকে আর ধারে চাল দিচ্ছে না। মহেশবাবুর হুকুমে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এগুলো আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। ওগো, এগুলো নাও। এই দুলজোড়া নিয়ে তুমি মহাজন গণেশবাবুর দোকানে যাও। এগুলো বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে এসো। এ কি করছো রমা? এই যে তোমার মায়ের দেওয়া শেষ চিহ্ন। অভাবের তাড়নায় আমরা ঘর হারাতে বসেছি, কিন্তু তোমার সম্মান আমি হারাবো না। এই দুলজোড়া বিক্রি করা মানে আমার মেরুদণ্ড ভেঙে দেওয়া। এভাবে কেন বলছো? আমি জানি এগুলো আমার মায়ের শেষ সম্বল, কিন্তু রানীর মুখের দিকে তাকিয়ে এই দুল আমি আর রাখতে পারছি না, কারণ আমিও তো মা। না রমা, তোমার এই শেষ সম্বল আমি দিতে পারবো না। আমি জানি বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু এই পরীক্ষায় হার মানলে চলবে না। যে অন্ধকার আমাদের ঘিরে ধরেছে তাকে ভেদ করে আলোর রেখা আসবেই। তুমি চিন্তা করো না, শুধু আমার পাশে থেকে একটু ধৈর্য ধরো। বাবা, বাবা, তুমি এসেছো? আমার খুব ক্ষুধা লেগেছে বাবা। আমার কেমন যেন মাথা ঘুরছে। একটু ভাত খাবো বাবা। তুমি কি আজকে মাছ পেয়েছো? অন্তত একটু মাছ ভাজা খেলেও তো পেট ভরতো। ওগো, সম্মান তো জীবনের সাথে জড়িয়ে থাকে। আমাদের প্রাণ যদি না থাকে তবে গয়না দিয়ে কি হবে? দেখো মেয়েটা আমার না খেয়ে কি অবস্থা হয়েছে। আমরা তো বড় মানুষ, না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি, কিন্তু ও তো শিশু, কিভাবে না খেয়ে থাকবে বলো? তুমি আর না করো না, যাও দুলটা নিয়ে বিক্রি করো। বিশ্বাস রাখো রমা, ধৈর্যের ফল সবসময় মধুর হয়। ঈশ্বর আমাদের মনোবল পরীক্ষা করছেন। আমি আজ রাতে আবার নদীতে যাব। জোয়ারের সময় হয়তো ভাগ্য ফিরবে। ধৈর্য ধরো, নদীমা আমাদের নিরাশ করবেন না। যে মা আমাদের এতদিন আগলে রেখেছেন, তিনি আমাদের এভাবে না খেয়ে মরতে দেবেন না। মারে, আর একটু ধৈর্য ধর, রাতে আমি তোর খাবার ব্যবস্থা করব। কই গেলি রে রানীমা আমার? আমি বলেছিলাম না, সৃষ্টিকর্তা কখনো অভুক্ত রাখেন না। এই দেখ, একটা কত বড় মাছ পেয়েছি। বাবা, তুমি মাছ নিয়ে এসেছো? দেখি দেখি। ও মা, কত বড় মাছ! মা, তুমি আমাকে মাছ ভেজে দাও না, আমি এক্ষুনি মাছ ভাজা খাবো। বাহ, তাই তো দেখছি, অনেক বড় মাছ পেয়েছো যে। যাক, মেয়েটার মুখে অন্তত একটু খাবার জুটবে। মা, তুমি আমাকে মাছ ভেজে দাও না, আমি এক্ষুনি মাছ ভাজা খাবো। হ্যাঁ রে বাবা, আমি এক্ষুনি তোকে মাছ ভেজে দিচ্ছি। কই গো, তুমি যাও, হাত মুখ ধুয়ে ঘরে বসো। কি গোপাল, ভেবেছিলে আমার কথা অস্বীকার করে এই কুড়ে ঘরে চিরকাল টিকে থাকবে? আজ তোমার ওই দম্ভ ধুলোই মিশিয়ে দিতে এসেছি। মহেশবাবু, আপনি পেশিবল নিয়ে এসেছেন আমার এই সামান্য আশ্রয়টুকু কেড়ে নিতে। এতে আপনার বীরত্ব প্রমাণ হয় না, বরং আপনার হীনতা প্রকাশ পায়। আমি আপনাকে আগেই বলেছি, এই জমি আমার প্রাণ। অনেক জ্ঞান দিয়েছ গোপাল। তোমার মতো একচিলটে জেলের কথায় মহেশবাবুর সিদ্ধান্ত বদলায় না। এই ভিটে আমি আজ সমূলে উৎখাত করব। কিরে তোরা, দড়িয়ে দেখছিস কি? শুরু কর তোদের কাজ। কুড়াল চালাই জরাজীর্ণ ঘরের ওপর। দোহাই বাবু, আপনি আমাদের সাথে এমন করবেন না। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি কেন আমাদের ভিটা কিনে নিতে চাইছেন? থামুন, খবরদার। আমার ঘরে একটা কুড়ালের কোপ পড়লে তার আগে তা আমার বুকের উপর দিয়ে যেতে হবে। এই ঘর আমার পূর্বপুরুষের রক্ত আর ঘামে গড়া ভিটে। আজ তোকে উচ্ছেদ না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। দেখি কার সাধ্য আছে আমার পথ আটকায়। বাবু, আমাদের উপর দয়া করুন। এই রোদ বৃষ্টির মধ্যে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় দাঁড়াবো? আমাদের এই কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নেই। আমাদের এই ভিটা থেকে উচ্ছেদ করবেন না।
দয়া আমার অভিধানে নেই। কিরে, তোরা কি দেখছিস? ধাক্কা দিয়ে সরিয়ে দে ওকে। তোর এই কুঁড়ে ঘর বাঁচাতে যদি তোর মরতে ইচ্ছে হয়, তাহলে আমিও তোর সেই আশা পূরণ করব। থামুন মহেশবাবু, আর এক পাও যদি সামনে এগোনোর চেষ্টা করেন তবে এই গ্রামের মানুষের ক্রোধ আপনি সামলাতে পারবেন না। এ কি বিমল, তুই আবার এই ভিখারিটার হয়ে লোক জড়ো করেছিস? এই যে, তোমরা কি জানো তোমরা কার বিরুদ্ধে দাঁড়াচ্ছ? মনে নেই তোমাদের ভিটে মাটি আর ঋণের বোঝা কার কবজায়? মনে আছে মহেশবাবু, সব মনে আছে। আপনার ঋণের ভয়ে এতদিন আমরা নিজেদের বিবেককে বিসর্জন দিয়েছিলাম। আমাদের চোখের সামনে একজন নিরপরাধ শেষ হয়ে যাবে আর আমরা কাপুরুষের মতো মুখ লুকিয়ে থাকব, তা আর হবে না। হ্যাঁ, অনেক সহ্য করেছি আপনার অত্যাচার। আপনি আমাদের পেটে লাথি মারতে পারেন, কিন্তু আমাদের মনুষ্যত্ব কেড়ে নিতে পারবেন না। তোমরা সবাই এসেছো? আমি তো ভেবেছিলাম আমি হয়তো একা। না গোপাল, তুই একা নস। তোর সততা আজ এই গ্রামের মানুষের বন্ধ চোখ খুলে দিয়েছে। তারা বুঝেছে টাকার চেয়েও বড় হলো মানুষের মনুষ্যত্ব। সবাই একতাবদ্ধ হয়েছে দেখছি, কিন্তু মনে রেখো, আমি আইনি নথিতে তোমাদের সবাইকে পথে বসাতে পারি। এই তোরা দেখছিস কি, সব কটাকে পিটিয়ে দূর করে দে। সাহস থাকলে এগিয়ে আসুক আপনার লোক। আজ আমরা সবাই এক হয়েছি, দেখি আপনার কত বড় শক্তি। আমাদের ভিটে যদি আপনি অন্যায়ভাবে কেড়ে বিটে চান, তবে এই গ্রামের মানুষ আপনাকে সম্মান দেওয়ার কথা বলে যাবে। আপনি ভালোভাবে বাড়ি ফিরতে পারবেন না। দেখলেন তো মহেশবাবু, আপনি ভেবেছিলেন টাকা দিয়ে সবার বিবেক কিনে নিয়েছেন, কিন্তু ভালোবাসা আর সততার ভিত্তি যে কত মজবুত তা আজ আপনার সামনে প্রমাণিত। শয়তানের শক্তি শেষ পর্যন্ত হার মানতে বাধ্য। আজ আপনার ক্ষমতার সূর্য ডুবতে বসেছে। তোমরা সবাই মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। কাজটা মোটেও ভালো করলে না কেউ। এর ফল ভালো হবে না বলে দিলাম। আমি এর শেষ দেখে নেব। পরিণাম আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আপনার সাথে আছে মাত্র দুজন, আর গোপালের সাথে আছে এই পুরো গ্রামের মানুষের ভালোবাসা। এর চেয়ে বড় পরাজয় আপনার আর কি হতে পারে? এখনো যদি বুঝতে না পারেন, তাহলে জলদি বুঝে নেন, আপনার ক্ষমতার দম্ভ শেষ। হ্যাঁ মহেশবাবু, আপনি কি পরিণাম দেখবেন সে দেখে নিন। আমরাও আপনাকে এখন থেকে দেখব। আপনি আর আমাদের উপরে কোনো অন্যায় করতে পারবেন না। পুরো গ্রামবাসী আমরা এক হয়েছি। আপনার থেকে আমাদের বল এখন অনেক বেশি, এ কথাটা মনে রাখবেন। হ্যাঁ মহেশবাবু, এতকাল আপনার কথায় আমরা উঠেছি আর বসেছি, কিন্তু আর না। আপনি আমাদের আর হাতের পুতুল বানিয়ে রাখতে পারবেন না। আপনার দিন শেষ। এই চল তোরা। দেখলি তো গোপাল, অন্ধকারের শক্তি যতই প্রবল হোক, দিনের শেষে সত্যের সূর্যের কাছে তাকে হার মানতেই হয়। মহেশবাবুর দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। গ্রামবাসী শপথ নিয়েছে তারা আর কোনোদিন কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। এ জয় আমার নয় রে বিমল, এ জয় তোদের সকলের ভালোবাসার। তুই যদি আমার পাশে এভাবে সাহায্যের হাত না বাড়িয়ে দিতি, তবে হয়তো আজ আমি নিঃস্ব হয়ে পথে বসতাম। সত্যিকারের বন্ধু যে একটা মানুষের জীবনে কতটা মূল্যবান, তা আজ আমি নতুন করে অনুভব করলাম। সত্যি ভাই, আজ মনটা বড় হালকা লাগছে। গত কয়েকটা দিন যেন এক দুঃস্বপ্নের মতো ছিল। প্রতিটি মুহূর্ত ভয় পেতাম, এই বুঝে আমাদের শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেললাম। কিন্তু আজ মনে হচ্ছে এই মাটি যেন আমাদের আরো শক্ত করে জাপটে ধরেছে। বাবা, বাবা, আজ থেকে কি আবার তুমি মাছ ধরতে পারবে? আমাদের আর না খেয়ে থাকতে হবে না বাবা। আমরা আবার শান্তিতে ঘুমাবো তো? হ্যাঁ রে মা, আর কোনো ভয় নেই আমাদের। আমাদের ঘর রক্ষা পেয়েছে। তুই নির্ভয়ে এই উঠোনে খেলতে পারবি। তোকে আর না খেয়ে থাকতে হবে না। গোপাল, মহেশবাবুর সেই বিশাল অট্টালিকাটি এখন খাঁ খাঁ করছে। শুনলাম গ্রামের লোক তার নামে মামলা করেছে, পুলিশ নাকি তাকে ধরে নিয়ে গেছে। তার এত ঐশ্বর্য, অথচ তার কি করুণ পরিণতি। আর তোর এই কুড়েঘরটি আজ আনন্দ আর হাসিতে মুখরিত। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। একদম ঠিক বলেছিস বন্ধু। দেখলে তো রমা, আমি বলেছিলাম না, বড় দালান থাকলেই সুখী হওয়া যায় না। বিশাল অট্টালিকার অনেক সময় কেবল দীর্ঘশ্বাস জমা থাকে। কিন্তু এই যে আমাদের অভাবের সংসার, যেখানে তিলমাত্র বিলাসিতা নেই, সেখানেও আমরা কতটা তৃপ্ত। আসলে সুখ কোনো বস্তুর নাম নয়। সুখ থাকে একে অপরের বিশ্বাসে আর অকৃত্রিম ভালোবাসায় আর সততায়। সত্যি বলেছ গো, যখন আমাদের ঘরে এক মুঠো অন্ন ছিল না, তখনও আমরা কেউ কারোর হাত ছাড়িনি। সেই কঠিন সময় আমাদের বন্ধনকে আরও মজবুত করেছে। আমাদের এই ছোট্ট কুড়েঘরটি আমাদের কাছে স্বর্গ। এখানে খড় আর বাঁশ দিয়ে ঘেরা পরিসরে যে সুখ আমরা পাই, তা 7 রাজার ধন দিয়েও কেনা সম্ভব নয়। তোরা সুখী হ ভাই। তোর এই সততা আদর্শ যেন সারা গ্রামের মানুষের কাছে এক উদাহরণ হয়ে থাকে। আমি আজ চলি, তবে মনে রাখবি, আজ থেকে গ্রামের সবাই আমরা এক পরিবারের মতো।
সুখী হওয়ার জন্য বিশাল কোনো অট্টালিকা বা অঢেল ঐশ্বর্যের প্রয়োজন হয় না। মনের মধ্যে যদি সততা আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তবে একটি অতি সাধারণ কুঁড়েঘরও পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্গে পরিণত হতে পারে।